আমি অপহরণ করিনি, কুরআন মাথায় নিয়ে যুবদল নেতার শপথ। জানাবো স্থানীয় সরকার নির্বাচনেও বড় সাফল্য চায় বিএনপি। প্রস্তুতি নিতে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় বিএনপি নির্দেশ। কি অপরাধ রাশেদ খান মেননের, কেন তাকে জামিন দেওয়া হবে না, প্রশ্ন ফজলুর রহমানের। আন্দোলনের নামে চাপে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারকে, বললেন সাবেক উপদেষ্টারা। এবং সর্বশেষে জানাবো হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আন্দোলনের নামে চাপে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারকে, বললেন সাবেক উপদেষ্টারা। আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা। আন্দোলনের জন্য অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করতে পারেনি বলে জানিয়েছেন তারা। এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার এবং সালেউদ্দিন আহমেদ। ফরিদা আক্তার বলেন, অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম 5টা বেজে গেছে কিন্তু বের হতে পারছি না, কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? ওইটা অন্তর্বর্তী সরকারকে চাপে রেখেছে। সালেউদ্দিন আহমেদ জানান, সরকার থাকাকালীন আমরা 600 থেকে 1000 খানেক আন্দোলন দেখেছি। আমরা তখনই টের পেয়েছি যে এটার পেছনে কোনো প্রেশার গ্রুপ কাজ করছে। আমি অপহরণ করিনি, কুরআন মাথায় নিয়ে যুবদল নেতার শপথ। প্রকাশ্যে পবিত্র আল কুরআন মাথায় নিয়ে শপথের মাধ্যমে অপহরণের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে আলোচনায় জন্ম দিয়েছেন কক্সবাজারের উখিয়ার আবুল ফায়েজ নামে এক যুবক। তিনি উপজেলার পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। সংবাদ সম্মেলন করে যুবদল নেতা বলেন, আমি আগামী ইউপি সদস্য নির্বাচনে জয়ী হব দেখে আমার প্রতিপক্ষ ফেসবুক মিডিয়ার মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে আমার বিরুদ্ধে একদল মাদক কারবারির সংবাদ সম্মেলন দাবি করে আমি তাদের অপহরণ করেছি। বক্তব্যের এক পর্যায়ে কুরআন মাথায় নিয়ে তিনি বলেন, আমি অপহরণ করিনি, তারা একবার এক এক কথা বলছে। 3.5 লাখ ইয়াবা নিয়ে 3 বছর কারাগারে থাকা শীর্ষ মাদক কারবারি মুন্না এসব করছে। আমার নামে মাদকের কোনো মামলা নেই। পবিত্র কুরআন ধরে বলছি, আমি যদি দোষ করে থাকি তাহলে আমার উপর আল্লাহ গজব করবে। এ সময় তিনি প্রশাসনের কাছে ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করেন। এর আগে গতকাল কক্সবাজার প্রেস ক্লাবের সাখাওয়াত হোসাইন মুন্না, মোজাম্মেল হক, হেলাল উদ্দিন, গিয়াসউদ্দিন ও হাবিবুর বাসার সংবাদ সম্মেলন করে আবুল ফায়েজের বিরুদ্ধে অপহরণের পর শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে তারা জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী পালংখালী থেকে 2.5 লাখ ইয়াবা উদ্ধার করে। এত বড় চালান ধরা পড়ার পেছনে মাদক কারবারিরা তাদের দায়ী করছে এবং সে মাদকের টাকা ফেরত চাচ্ছে। মোজাম্মেল হক বলেন, এসবের পেছনে আবুল ফায়েজ দায়ী। সে আমাদের অপহরণ করে মারধর করেছে। তার লোকজন প্রতিনিয়ত হুমকি ধুমকি ও মামলা করছে বাড়িঘরে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় সরকার নির্বাচনেও বড় সাফল্য চায় বিএনপি। প্রস্তুতি নিতে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় বিএনপির নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসা বিএনপি স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায়। সেজন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পেয়ে তারা সবরও হয়েছে। বিএনপি নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপি সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো এই নির্বাচনের দাবি তুলেছে। জাতীয় নাগরিক পার্টি কিছু জায়গায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে। চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস পাওয়া গেছে। নির্বাচন কমিশনেরও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে ইসি তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে। বিএনপির একটি সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা পাওয়া না গেলেও চলতি বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি পরীক্ষা হিসেবে নিয়ে সংসদ নির্বাচনের মতো বড় সাফল্য পেতে চায়। তবে সংসদ নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের ধরনগত পার্থক্য থাকায় বড় সাফল্যের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে, কারণ এখানে স্থানীয় অনেক বিষয় প্রভাব রাখে। তাই বড় সাফল্যের জন্য আগেভাগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে তৃণমূলে এরই মধ্যে নির্দেশ গেছে। নির্দেশ মতো দলের তৃণমূলের নেতাকর্মীরা সরব হয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছে। নিজ এলাকায় বিভিন্ন উপলক্ষ ঘিরে পোস্টার, ফেস্টুন, ব্যানার টানাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করছেন তারা।
স্থানীয় নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি আছে জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পূর্ণ শক্তি নিয়ে নেতাকর্মীরা ভোটের মাঠে নামবেন। সরকারের অর্জনগুলো জনমনে ইতিবাচক ধারণা তৈরি করছে দাবি করে নির্বাচন দলীয় নেতাদের জয়ের ব্যাপারেও আশাবাদ জানান তিনি। বিএনপি নীতি নির্ধারকেরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে শক্ত অবস্থান নিশ্চিত করতে না পারলে জাতীয় পর্যায়ে জনপ্রিয়তা কমতে পারে। এ কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দল ও সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে কার্যকর কৌশল নিতে হবে। জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সরকার বিরোধী জনমত বড় ভূমিকা রাখলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রাধান্য পায় ব্যক্তির জনপ্রিয়তা, আঞ্চলিক সমীকরণ, অভ্যন্তরীণ কোন্দল এবং স্থানীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা। এবার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, ফলে ভোটে এসব বিষয় প্রাধান্য পাবে। এদিকে জামায়াত ইসলামী ও এনসিপি এই নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। বিএনপির একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলন নীতি নির্ধারকদের ভাবাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধ শতাধিক বিদ্রোহী প্রার্থী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে বিএনপি বেশ কিছু আসনে পরাজিত হয়েছে। সরকার গঠনের পর বিভিন্ন স্থানে নানা কারণে কোন্দল রয়েছে, যা স্থানীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য দলের স্বার্থে কোন্দল ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। অবশ্য বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ করেছেন। তারা বলছেন, বিএনপি সরকার গঠনের পর গত 3 মাসে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার ক্ষেত্রে ব্যতিক্রমী নতুন নতুন ধারা সৃষ্টি করেছেন। তিনি যে বাংলাদেশ গড়তে যাচ্ছেন, দলের নেতাকর্মীরা সেই পথেই এগোচ্ছেন। জনগণ বিএনপির পাশে আছে এবং স্থানীয় নির্বাচনেও জনগণ বিএনপিকে যথাযথ মূল্যায়ন করবে। কি অপরাধ রাশেদ খান মেননের? কেন তাকে জামিন দেওয়া হবে না? প্রশ্ন ফজলুর রহমানের। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রাজনীতি নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানালেন, কত বছর বয়সে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। সাক্ষাৎকারের শুরুতে উপস্থাপক আওয়ামী লীগের বর্ষীয় নেতা তোফায়েল আহমেদের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি ছবি আলোচনা চলে আসে। আপনি দেখেছেন কিনা আমি জানি না। বর্ষীয় রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সাহেবের খুবই অসুস্থ অবস্থায় একটি ছবি, যেখানে বলা হচ্ছে তিনি এখন আর সেন্সে নেই। তিনি বার্ধক্যজনিত এবং নানা রোগে আক্রান্ত। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা নতুন জারি হয়েছে। এটা অনেকেই আলোচনা এনেছে। এরকম একটা মানুষকে ঠিক এ সময় এটা কেন? আপনার কি মনে হয় এগুলো আসলে শেষ হয় কিভাবে? এটা কি খুব ইতিবাচক দিক হবে, নাকি এগুলো আসলে মানুষের জনমনে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মনে করেন? ফজলুর রহমান বলেন, 2014 সালের পর থেকে 24 পর্যন্ত তোফায়েল আহমেদ সরকারের কোনো কিছুতেই ছিলেন না, শুধু একজন এমপি ছাড়া। তিনি গুরুত্বপূর্ণ কোনো এমপি ছিলেন না, কারণ শেখ হাসিনা তাকে কোনো গুরুত্ব দেননি, সিনিয়রদের কোনো গুরুত্ব দেননি। আমির হোসেন আমু সহ কাউকে না, এমনকি মোহাম্মদ নাসিমকেও কোনো গুরুত্ব দেননি। তিনি বলেন, তোফায়েল আহমেদের মতো লোক এখন তো মৃত্যুসজ্জায় বলেও তো কম বলা হবে। তিনি তো মৃত, কিছুই বোঝেন না তিনি। স্ত্রী মারা যাচ্ছে, তিনি হাসছেন। এই মানুষটার নামে ওয়ারেন্ট হবে। এটা একটা দেশ, কেন হবে? আর ওয়ারেন্ট হলে তাকে ধরতে হবে কেন? আমি খুব ক্লিয়ারলি বলি, হইতে পারে আমার নামে অনেক কিছু। রাশেদ খান মেনন এতদিন জেল খাটবে কেন? তাকে কেন জামিন দেওয়া হবে না? কি অপরাধ রাশেদ খান মেননের? 85 বছর বয়সী একজন লোক, যার নামে ছাত্র সংগঠন ছিল মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ। সেই 1962 সাল থেকে যারা দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়ে গেছেন, কেন 85-87 বছর বয়সে জেল খাটতে হবে মুক্তিযোদ্ধা রাশেদ খান মেননকে, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ ছাড়া বানাইছেন? কি অপরাধ? রাশেদ খান মেননের মতো কত ভালো লোক রাজনীতিতে আছে, বাইরে কয়জন আছে? এই নেতা আরো বলেন, আমির হোসেন আমুর বয়স 89 বছর। তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠন মুজিব বাহিনী 4 লিডার বলে, আসলে তো পেছনে আরো 2 জন লিডার ছিলেন। একজন হলেও কাজী আরিফ আহমেদ, আরেকজন হলো আমির হোসেন আমু। সেই আমির হোসেন 89 বছর বয়সে মৃত্যুসজ্জায় জেল খাটতে হবে। তাদের জামিন দিলে কি হয়? অপরাধ হইলে ফাঁসি দিয়ে দাও। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা জেলে আছেন, তারা যে দলেরই হোক, তাদের জামিন দাও। জামিন তাদের পাওনা। আমি এটা খুব ক্লিয়ারলি বলবো। তা না হলে দেখেন, পশ্চিম থেকে কিন্তু একটা বাতাস আসতেছে। আপনি বাতাস সম্পর্কে কি বুঝতে চেয়েছেন? উত্তরে তিনি বলেন, মমতা ব্যানার্জি তো 15 বছর একদম অপ্রতিহতভাবে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় ছিলেন। তার একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল। এখন তারা আসতে, তারা কিন্তু কেন্দ্রের প্রতিনিধি। মমতার কিন্তু কোনো কেন্দ্র ছিল না। ইন্ডিভিজুয়াল দুর্বলতাটা তার এখানে।
এখানে। এখন দেখেন কালকে থেকেই আর্মি নামতে হয়েছে রাস্তায়, খুনাখুনি, 3 জন মারা গেছে। তিনি বলেন এই যে অবস্থা চলছে এটা তো গ্লোবাল পলিটিক্স, পশ্চিম বাংলায় যেটা হয়েছে আমার এখানে এফেক্ট পড়বে না, এখানে আমি বলছি সেটা। তিনি বলেন খুব সাবধান, খুব কন্ট্রাডিকশন করে পলিটিক্স কিন্তু করা যাবে না। তিনি বলেন আজকে আমি আপনাকে বলি শেখ হাসিনা সহ যারা কুকর্ম করেছে আমি অমানুষ পশু বলে এদের যে কত বকাবকি করেছি, কি শান্তি ফ্যাসিস্টদের হওয়া উচিত। আজকে যদিও বলছি মুক্তিযোদ্ধাদের ছেড়ে দেন, জামিন দেন অন্তত। তিনি বলেন সে 15 বছর যারা এই অত্যাচার করেছেন, আনিসুল হককে বারবার বলছি, আনিসুল হক তুমি কিন্তু সিরাজুল হকের ছেলে, তোমার সিরাজুল হক বাবা কিন্তু এদেশের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর বন্ধু ছিল। সাবধান আনিসুল হক, তুমি কিন্তু পলিটিক্স করো না। এই ওবায়দুল কাদের আমি কিন্তু বারবার বলছি আমার কথাগুলো ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। এখন দেখেন আনিসুল হকের জন্য কে কান্দে। এখন তো ন্যাংটা অবস্থায় ধরা পড়ছে সদরঘাটে বৈশা। তিনি বলেন যারাই কঠিন কঠিন কথা বলতো মনে করতে এই পৃথিবীতে আমার দিন আর যাবে না, সূর্য আর ডুববে না। তারা জানতো না সূর্য কিন্তু ডুববে। আবার যারা সূর্য ডুবার পরে ক্ষমতায় আসবে তাদেরও মনে করা উচিত যে সূর্য কিন্তু আবার পূর্ব দিকে উঠবে। আমি কিন্তু আপনাকে বলি আমার বয়স 78 বছর। এই সরকার যদি 5 বছর থাকে তাহলে কত হবে বয়স? 83 পরে আমি আর পলিটিক্স করব না, আল্লাহ বিল্লাহ করব। আমি ওই সময় আর জেল খাটতে চাই না। কেন জেল খাটবো আমি? আমার নাতি আমার নাতির ছেড়ে পেলে থাকবে, আমি তাদের বাড়িতে রেখে জেলে থাকবো। আমি এই পলিটিক্যাল কালচার বাংলাদেশে চাই না।